স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড টি-20 ম্যাচে মাঠে নামছে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, তাছাড়া দলের মধ্যে কি আসলে চলছে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ দল আসলে খুব একটা বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। টি-20 সিরিজটা হয়তো বা আমরা হারতে চলেছি, একাদশের কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছে না। প্রথম টি-20তে আমরা দেখলাম যে এক একজন ব্যাটসম্যানকে নিজেদের পছন্দের যে পজিশনটা থাকে ওইটাতে নামানো হয়নি। আসলে সমস্যার কি চলছে আপনার মনে হয়? আপনি বলছেন যে আমরা সিরিজটা মনে হয় হারতে যাচ্ছি, এটার আরেকটা কারণ আপনি যদি ফার্স্টেই যদি আমরা কথা বলি ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, আপনি যদি গত ম্যাচটা যদি দেখেন, বাংলাদেশের ব্যাটাররা পারভেজ ইমন খুব ভালো একটা শুরু করেছিল, কিন্তু সেইখানে আপনি তানজিদকে যদি দেখেন, তিনি 17 বলে 16 করে আউট হয়ে গিয়েছে। এই যে স্ট্রাইক রেটের এই দুরবস্থা, তারপরে আপনি এরপরে লিটন দাস নেমেছেন, তিনি তো আসলে ফর্মে নেই, আউট অফ টাচ, 11 বলে 6 করেছেন। এরপরে মোহাম্মদ নাইম এসেছেন অনেকদিন পরে, কিন্তু মোহাম্মদ নাইম তো চারে নামার আসলে ব্যাটার না, তিনি সবসময় ওপেনিং বা ওয়ান ডাউনে তাকে নামাতে পারেন, কিন্তু আমি আসলে তার স্টেজটা ঘাটতে যাচ্ছিলাম যে তিনি আসলে চারে নেমেছেন কিনা, আমি আসলে খুঁজে পাইনি। এত নিচে আসলে ব্যাটিং করে না, এবং তিনি নেমে কিন্তু ব্লান্ডার করেছেন, ব্লান্ডার করতে বলেছেন। তিনি হয়তো 32 রান করেছেন, কিন্তু বল খেলেছেন 29টা। একটা টি-20 ম্যাচে আপনি মিডলে এরকম সময় এসে যখন 10 ওভার 12 ওভারে খেলছেন বা 15 করেছেন, যখন স্টপ করা দরকার, তখন কিন্তু আপনি এরকম ইনিংস যদি খেলেন একটা ওডিআই ইনিংসের মতো, তাহলে কিন্তু আসলে জিনিসটা মানে এই টি-20 সুলভ হলো না। আরেকটা জিনিস কিন্তু মেহেদী হাসান মিরাজ যে জায়গাটায় খেলেছেন, সেই জায়গায় যদি আপনি শামীম হোসেন পাটোয়ারিকে নামাতেন, তাহলে স্ট্রাইকটা রোটেট করে আরেকটু খেলার কিন্তু বড় একটা ছিল আপনার। এই যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের যে একটা গ্যারাকল, এই গ্যারাকল থেকে কিন্তু বাংলাদেশ বের হতে পারছে না। আপনি মডার্ন ডে ক্রিকেটের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটার কথা চিন্তা আপনি আসলে কিভাবে করবেন? আপনি শামীমের কথা বললেন যে ওই সময় শামীমকে দেখেন, শামীম যখন নেমেছে শেষে 1 ওভার না 2 ওভার বাকি ছিল, তিনি 5 বলে 14 রান করে দিয়েছেন। প্রথমেই কিন্তু রিভার্স ওয়েভে ছক্কা মেরেছে। আর আমরা কিন্তু অ্যাপ্রোচটা আপনি খালি আমরা কিন্তু জানি যে মেহেদী হাসান মিরাজ কিন্তু ওয়ানডেতে যেভাবে ব্যাটিংটা করেন, খুবই ওয়ানডেতে কিন্তু তার ব্যাটিংটা খুবই পারফেক্ট। টি-20তে মিরাজ কিন্তু ওইভাবে স্ট্রাইক রোটেট করে বা 4 ছক্কা মেরে এভাবে কিন্তু খেলতে পারেন না। সো এইটা ঘাপলা ছিল কিনা? অবশ্যই, তিনি ওডিআই ক্যাপ্টেন, কিন্তু এইখানে এসে তিনি এই জায়গাটায় কিন্তু আসলে যেই জায়গায় নেমেছে সেই জায়গায় স্টক করা প্লেয়ারকে দরকার, যেটা শামীম করতে পারতো আগে। এখন আপনি উইকেট ধরে রাখতে বা এই ধরে টেনে টুনে 150 করেছেন, 150 করার পরে শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে নেমেছে, তারা 4 ওভারে 70 রান 60 রান করে ফেলেছে। তাদের ব্যাটিংয়ে অ্যাপ্রোচ দেখেন, এখানে তো আসলে পিচের কোনো না, পিচটা কিন্তু ব্যাটারদের জন্যই ছিল। আপনি নিশাঙ্কাকে দেখেন, 16 বলে তিনি 42 করে আউট হয়েছেন। এরকম একটা ইনিংস হচ্ছে আপনার স্লগে। হ্যাঁ, মেন্ডিস তো ছিলই, মেন্ডিস তো আসলে 51 বলে 73 রান খেলেছেন। এইরকম পিচে আপনি তার ব্যাটে বল আসছে, আপনি স্লগ ওভারে এসে যদি এরকম খেলেন, তারা নেমেছে তখন হচ্ছে ওপেনিং জুটি, তারা নেমে এভাবে তাসকিনকে, মুস্তাফিজকে, মুস্তাফিজ তো ছিল না, তাসকিনকে, তানজিম সাকিবকে বলে বলে হিট করছেন, ছক্কা মারছেন। এই অ্যাপ্রোচটা আসলে কোথায়? এই অ্যাপ্রোচটা কিন্তু বাংলাদেশের থ্রু আউট দ্য ইনিংস আমরা দেখিনি। তবে আরেকটা ব্যাপার আমি যদি বলি, বাংলাদেশের ব্যাটিংয়ে কিন্তু আমি জাকের আলী অনিককে আসলে খুব মিস করেছিলাম। তিনি কিন্তু ওয়ানডে, টি-20, টেস্ট 3টা ফর্মেটে কিন্তু বাংলাদেশ দলের নিয়মিত। তার ইনজুরির কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। ইনজুরিতে যদি থাকতেন অফিসিয়ালি কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু বিসিবির কাছ থেকে কিন্তু পাওয়া যায় যে আমার এই প্লেয়ারটা ইনজুরিতে পড়েছে, এই কারণে তাকে আসলে বাদ দিয়েছে। ইনজুরির খবর কিন্তু আমরা শুনেছি যে উরুতে তার মাংসপেশিতে কিছুটা টান রয়েছে বা ব্যথা রয়েছে, সেই জন্য তিনি খেলতে পারেননি। কিন্তু খেলতে পারেননি একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে তিনি যদি উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতেন তাহলে কিন্তু খেলতে পারতেন। এখন এই জায়গায় লিটন উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলছেন, তিনি ক্যাপ্টেন। এখন মিডিয়াতে শোনা যাচ্ছে যে লিটন কুমার এই জায়গাটা ছাড়তে চায়নি, যে তিনি উইকেট কিপারের পজিশনটা ছাড়বেন না। সো উইকেট কিপার পজিশন যদি না ছাড়েন, জাকির আলীর আসলে সেখানে কিন্তু জায়গা হচ্ছে না, কারণ আপনি জাকিরকে নর্মাল ফিল্ডার হিসেবে তার যে ইনজুরি, যেই কনসার্নটা রয়েছে সেটা নিয়ে তিনি নর্মাল ফিল্ডিংটা করতে পারবেন না। সো আপনি উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলালে জাকিরকে খেলাতে পারতেন। এখন এটা তো আসলে ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের কল। আমি একটু স্পেসিফিক করে দিই, উইকেট কিপার হিসেবে থাকলে তার কিন্তু খুব বেশি মুভ করতে হচ্ছে না, ডাইভ দিতে পারছেন, তার কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু ফিল্ডিং এ থাকতে হলে বল যে সময় আপনি চেস করতে যাবেন, পেশির টানটা কিন্তু আরো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল যে দলের জন্য কোনটা ভালো। আমার যদি ফিল্ডিং হিসেবে খেললে উইকেট কিপার ব্যাটার যদি আরেকজন থাকে, সে যদি
দলের জন্য বেটার হয়, আমি উইকেট কিপিংটা ছেড়ে দিয়ে ফিল্ডিং করি। তিনি কিন্তু ফিল্ডার হিসেবে খারাপ না লিটন, সো তিনি চাইলেই করতে পারতেন। এখন সেটা আসলে ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের ডিসিশন ছিল, কিন্তু শোনা যাচ্ছে যে সেকেন্ড টি-20-তে লিটন জাকেরকে হয়তো খেলানো হতে পারে। তবে জাকেরের ব্যাপারটা নিয়ে আরেকটু ধোঁয়াশা আমাদের প্রেস কনফারেন্সে এসেছেন কিন্তু স্পিন বোলিং কোচ, তিনি কিন্তু জাকেরের ইনজুরি ব্যাপারটা জানেনই না। তিনি খুবই অবাক হয়েছেন জাকেরের ইনজুরির বিষয়টা সাংবাদিকরা প্রশ্ন করায়, তিনি আসলে উত্তর দিতে পারেননি সে বিষয়ে। এই ব্যাপারটা আসলে কীরকম দেখছেন যে দলের একটা জিনিস নিয়ে ডিসিশন হচ্ছে কিন্তু টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফরাও পর্যন্ত জানতে পারছেন না যে আসলে কি হচ্ছে? তাহলে ডিসিশনটা আসলে কে নিচ্ছে? আপনি যদি ম্যানেজমেন্ট যে নিয়ে আসে, আপনি যখন কোশ্চেন করা হবে যে এই টিমটা কেন সাজানো হলো বা এই প্লেয়ারটা কেন নেই, সেটার একটা সুস্পষ্ট জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আসলে টিমের মধ্যে কি চলছে এটা তো আর পারার খেলা না যে আপনি তাকে নামিয়ে দিলেন, এই প্লেয়ারটা আসেনি দেখে আরেকজনকে নামিয়ে দিলেন। সো এই জিনিসটা যে মানে মাঠের খেলাতেও কতটা প্রভাব পড়ছে বা মাঠের বাইরে এই মিসম্যানেজমেন্টের জন্য, সেটা কিন্তু আসলে আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে এই জিনিসগুলা ওভারকাম করা খুব দ্রুত প্রয়োজন। আর এই জাকের যদি মিরাজ জায়গাটায় খেলতেন বা নাইমের জায়গায় যদি জাকের থাকতেন, তাহলে কিন্তু আমরা দেখতাম যে হয়তো আরেকটু বেশি রান করতে পারতো বা 150 রান যে টেনে হয়েছে। আমাদের কোচও কিন্তু বলছিলেন যে বাংলাদেশ 142 রান করেছে, এই রানটা যদি 170+ যদি একটা রান হতো তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে এই রানটাতে আটকানো কিন্তু প্রায় সম্ভব ছিল। এটার মধ্যে আমি আসলে কারণও খুঁজে পেয়েছি যে শ্রীলঙ্কা কিন্তু 19 ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশে 142 রান চেস করতে গিয়ে। রানটা যদি 170 হয়ে যেত, এরকম একটা ফ্লাইং স্টার্টে পরেও কিন্তু বল ইনিংসটা একটু ধীর হয়ে গেছে উইকেটগুলো পড়ার কারণে। সো বাংলাদেশ কিন্তু জিততেও পারতো। এই যে 20-25 রানের আফসোস, এই আফসোসটা আসলে নতুন কিছু না, এই আফসোস অনেকদিন ধরেই চলছে। কিন্তু আপনার এই আফসোস আরও বাড়তে থাকবে যদি আপনার ডিসিশন এরকম হয়, টিম সিলেকশন এরকম হয়। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি ওভারকাম করতে না পারেন, বাংলাদেশ এই সিরিজটা বলছেন হারছেন, এবং সামনে আমরা হয়তো আরও দেখবো যে ছোট ছোট দলের কাছেও আমরা সিরিজ হারছি। তবে আরেকটা ব্যাপার যে বাংলাদেশ যেই সময়টায় এরকম বাজে পারফরমেন্স উপহার দিচ্ছে, এই সময়টাতে কিন্তু সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে দারুণ একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন। যদিও সেকেন্ড ম্যাচটা খুব একটা ভালো যায়নি, তবে একটা কিন্তু দাবি কিন্তু চলেছে যে সাকিবকে কি আবার দলে ফেরানো যায় কিনা, এরকম একটা। এটা তো অনেকদিন ধরে আসলে চলছে। আজকে কিন্তু ইফতেখার রহমান মিঠু তিনি কিন্তু বললেন আবার যে সাকিবের দরজা সবসময় বিসিবির জন্য খোলা। কিন্তু আপনিও পরিস্থিতি জানেন, আমিও জানি জিনিসটা কিন্তু পলিটিক্যাল। আপনার তো খেলোয়াড় সাকিবকে আসলে বাদ দেওয়া হয়নি, যিনি পলিটিক্স করেছেন সেই সাকিবকে বাদ দেওয়া হয়েছে। সো এই জিনিসটা আসলে ক্রিকেটীয়ভাবে ব্যাখ্যা করার মতো কিছু নেই। সাকিব দলে থাকলে কি হবে, সাকিব বাংলাদেশের জন্য কি, এগুলো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। কিন্তু সাকিবের আমরা পারফরমেন্সটা যদি যত দূর পর্যন্ত পেতাম, সেটা যদি কন্টিনিউ হতো, তাহলে কিন্তু এখন যেই ফ্লগুলো আছে সেগুলো হয়তো কিছুটা হলেও কম হতো। সাকিবের এই সার্ভিসটা আমরা পাচ্ছি না দেখে হয়তো অনেক কিছুর মধ্যেই গ্যাপ রয়েছে এখন। আর এরকম একজন ইম্পর্ট্যান্ট একজন অভিজ্ঞ একজন ক্রিকেটার যদি আপনার দলে থাকতেন, অনেক ডিসিশনের ক্ষেত্রে যেটা হয়তো বা শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজরা নিতে পারছেন না বা বুঝতে পারছেন না এই সিচুয়েশন কোন বোলারকে আনা উচিত, সাকিব কিন্তু অভিজ্ঞতার খাতিরে হইলেও এটা কিন্তু সেই অধিনায়ককে হেল্প করতে পারতেন আমার মনে হয়। আরেকটা বড় আফসোস কি জানেন, যে সাকিবের সাথে খেলেছেন মিরাজ, সাকিবের সাথে খেলেছেন লিটন, তারা কিন্তু আসলে সেভাবে ফ্লারিশ করছেন না। তারা এখনও মনে হয় যেন নতুন প্লেয়ার, তারা এখনও দেখলে মনে হয় না যে মিরাজ যদিও কিছুটা ওভারকাম করেছিলেন, কিছু কয়েকটা ম্যাচ জিতেছেন, কিন্তু লিটনের কথা যদি দেখেন তাকে দেখলে এখনও মনে হয় যে তিনি দলে থাকবেন নাকি থাকবেন, খুবই অ্যামেচার ক্রিকেটারের মতো। আপনি দেখেন, আপনি যদি লিটন কুমার দাস কিন্তু আমাদের নিয়মিত ওপেনার ছিলেন, যে জায়গাটায় তানজিদ হাসান তামিম পারফর্ম করছেন, তার পারফরমেন্সের কারণে কিন্তু লিটন কুমার দাসের জায়গা কিন্তু ছেড়ে দিতে হয়েছে, ওপেনিং পজিশনটা ছেড়ে আপনার কিন্তু মিডল অর্ডারে কিন্তু নেমে যেতে হয়েছে। আপনার যদি আরও পারফরমেন্স ডাউন হয়, আমি হয়তো বা লিটন কুমার দাসকে মেহেদী হাসান মিরাজের মতো 5, 6 বা 7 নম্বরে ব্যাটিং করতে হয়তো দেখবেন। আপনি যেটা বলছেন হয়তো দলেও থাকতে পারবেন। আপনি গ্লোবাল সুপার লিগ যেহেতু টানলেন, আপনি সোহানের পারফরমেন্স দেখেন, সোহানও কিন্তু উইকেট কিপার ব্যাটার, তিনি যেভাবে লিড দিচ্ছেন, তিনি রংপুরকে যেভাবে লিড দেন, আপনি যদি এখন পারফরমেন্স কম্পেয়ার করেন, আপনি সোহানকেই কিন্তু দলে দেখেন। কিন্তু আসলে সিনিয়র ক্রিকেটার বা
লিটন সবসময় আবার পারফর্ম নির্বাচন প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, সেসব কারণে সবকিছু হয়তোবা। মিলে লিটন হয়তো এখনো দলে আছেন, কিন্তু এই জিনিসটা চলতে থাকলে আসলে নিয়ার ফিউচারে আমরা হয়তো অত ভালো পারফরমেন্স দেখবো না। আমরা আসলে কোনো ফর্মেটেই ভালো পারফরমেন্স করছি না, এটা হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আগে যেমন ওডিআই ফর্মেটটা আমাদের জন্য খুবই ফেভারিট ছিল, আমরা ওডিআই ফর্মেটে খুব ভালো খেলতাম, কিন্তু এখন আমাদের সব ফর্মেটই আসলে ডাউনফল হয়েছে। এই টুকটাক দু একটা ভালো ম্যাচ হয়তো খেলে ফেলে বা একটা দুটা ম্যাচ জিতে, এটা যে মানে ফ্লুক হয় সেটা কিন্তু এখন বোঝা যায়। প্রমাণিত। হ্যাঁ, সো আমার মনে হয় যে জিনিসটা তাড়াতাড়ি রিকভার করতে হবে। আর কালকে ম্যাচ, সেকেন্ড ম্যাচ, সো সিরিজ বাঁচাতে হলে কালকের ম্যাচটা জিততেই হবে। এখন যেই ভুলগুলো আসলে ফার্স্ট ম্যাচে হয়েছে বা টিম সিলেকশনে যেই ভুলগুলো হয়েছে সেগুলো যদি ওভারকাম করে আনতে পারে তাহলে হয়তো একটা ফাইট আমরা দেখতে পারি। আর না হলে আসলে যা সিরিজ আসলে পুরো ব্যর্থ একটা সিরিজ নিয়ে আমাদের দেশে ফিরতে হবে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।